কৃষি জমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর, যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। জেকেজির সাবরিনা আরিফের বিচার শুরু, রিমান্ড শেষ হওয়ার আগেই শাহেদ আদালতে কর্মকর্তাকে তিরস্কার। করোনায় আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 2868। নমুনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ। সিনহা হত্যার 7 আসামিকে কারাগারে প্রেরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। 21শে আগস্ট গ্রেনেড হামলার 16 বছর কাল, এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহতরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফিরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। চাকুরির পেছনে না ছুটে শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, কৃষি জমি রক্ষা করেই শিল্পায়নে এগোতে হবে, আকৃষ্ট করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। দেশের ভূখণ্ডের সীমাবদ্ধতা ও জনসংখ্যার ঘনত্ব বিবেচনা করে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির 7ম সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগ দেন বেজার সদস্যরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের কৃষি নির্ভর অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন। কৃষির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের প্রয়োজন উল্লেখ করেন তিনি। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাথে সাথে শিল্পায়ন আমাদের প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রে আবার আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের ভূখণ্ডের দিক থেকে আমরা অত্যন্ত ছোট হলেও আমাদের জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি রেখেই শিল্পায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের শিল্পায়ন করতে হলে আমাদের সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে, যাতে করে খুব দ্রুত, কারণ একটা কাজ করতে গেলে আমাদের যেটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ভূমি নিয়ে। এই সমস্যাটা যাতে না থাকে সেটা মাথায় রেখে আবার পাশাপাশি আমার ফসলি জমি, কৃষি জমি, সেটাও আমাকে রক্ষা করতে হবে, বনভূমি রক্ষা করতে হবে। এই সব কিছু চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিই। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমিতদের নমুনা পরীক্ষায় জালিয়াতি ও ভুয়া সনদ দেওয়ার অভিযোগে জেকেজি চেয়ারম্যান সাবরিনা আরিফ, সিইও আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত অভিযোগ গঠন করে এ প্রক্রিয়া শুরু করেন। এদিকে রিমান্ড শেষ হওয়ার আগেই রিজেন্ট চেয়ারম্যান শাহেদকে আদালতে ন্যায় তদন্ত কর্মকর্তাকে তিরস্কার করে আদালত। দেখুন রাসেল খানের রিপোর্ট। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার নামে জ্যাকিজি হেলথ কেয়ারের প্রতারণা ও জাল সনদ দেওয়ার অভিযোগের মামলায় প্রতিষ্ঠানের 2 শীর্ষ কর্মকর্তা সাবরিনা আরিফ চৌধুরী ও আরিফুল হক চৌধুরী সহ মোট 8 জনকে আদালতে হাজির করা হয়। 2 দফা শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরাফুজ্জামান আনসারীর আদালত অভিযোগ গঠন শেষে বিচার কার্যক্রম শুরু করেন। তড়িঘড়ি করে চার্জশিট দাখিল করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। মামলা আমরা পেপার সব পাইনি, আমরা সকালে আদালতে এসে বলেছি যে আমাদের কাছে পেপার সব আমাদের সাপ্লাই করা হয় নাই। তো মাননীয় আদালত আমাদেরকে কিছু সময় আবার দিলেন যে 2:30টার সময় শুনানি হবে। তো এত বড় একটা মামলা, যেখানে 60-62 পৃষ্ঠার চার্জশিট, এখানে আমাদের কম্পিল করে পড়াশোনা করে আমাদের আরেকটা সময় দিলে আমরা আরও ভালোভাবে স্টাডি করে আমরা প্রিপারেশন নিয়ে আমরা মামলাটার তথ্য দিতে পারতাম। মামলার কার্যক্রমকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আজকে আদালতে আমরা চার্জ গঠনের জন্য শুনানি করেছি এবং 2 পক্ষের আসামি পক্ষ ছিল। আমরা শুনানি করার অন্তে এই আসামিদের বিরুদ্ধে এই জাল জালিয়াতি এবং টাকা আত্মসাতের যে মামলা, এই মামলায় তাদের প্রত্যেকের
বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এদিকে অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট চেয়ারম্যান শাহিদের রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন। সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তাকে তিরস্কার করেন আদালত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 3822। এদিকে নমুনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 166তম দিনে দেশে 91টি ল্যাবে 14,059টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরও 2,868 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 14,07,556 জনের। এ পর্যন্ত মোট কোভিড-19 রোগীর সংখ্যা 2,87,959 জন। একদিনে 3,253 জন সহ মোট সুস্থ হয়েছে 1,68,991 জন। এদিকে করোনা পরীক্ষার ফি কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে ভর্তি রোগী ও বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য 100 টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহের ফি 300 টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করা হয়েছে। টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় তার বোনের দায়ের করা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 7 দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক তামান্না ফারা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে 4 পুলিশ সদস্য সহ 7 জনকে আদালতে হাজির করা হয়। 4 পুলিশ সদস্য হলেন কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। অন্য 3 জন পুলিশের দায়ের করা মামলার সাক্ষী। তারা হলেন বাহারছড়া ইউনিয়নের মারিশবুনি এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। রিমান্ডে থাকা আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানায় র্যাব। তাদের কাছে আমরা বেশ গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্য বেশ কিছু তথ্য পেয়েছি। তথ্যসমূহ প্রাপ্তি সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা যাচাই বাছাই এবং তার সত্যতা এবং বস্তুনিষ্ঠতা যাচাই বাছাই করছেন। তদন্তের সাথে বিস্তারিত বলাটা সমীচীন হবে না। সিনহা হত্যা মামলাটি সতর্কতা, পেশাদারিত্ব ও গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ছিল রামু থানায় সেগুলোকে হস্তান্তর করা হয়েছে। এদিকে সিনহা এবং শিপ্রার ব্যবহৃত সকল ব্যক্তিগত ডিভাইস সহ 29টি উপকরণ গ্রহণ করেছেন তদন্ত কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সিলেটে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের কথা বলেন তিনি। সে সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় বিচারের মাধ্যমে সব অপরাধীর শাস্তি হোক। আমরা কেউই চাই না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, আমরা একটা লোক মারা যাক, বিচারের বাইরে সেটা আমরা চাই না। এবং আমরা চাই না যে, আমরা চাই সবার বিচার হোক, তারপর তার উপর শাস্তি হোক। কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়, তো ঘটে গেলে আমাদের নিশ্চয়ই এটা আমরা সজাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রাকে কটূক্তির অভিযোগ এনে 2 পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিককে আদালত বলেন, জনস্বার্থ মামলা করতে ব্যক্তি হিসাবে তিনি সংক্ষুব্ধ নন। পত্রিকায় প্রকাশিত সংবাদ ধরে আদালত বলেন, শিপ্রা থানায় মামলা করতে গিয়েছেন, প্রয়োজন হলে তিনি রিট করতে পারেন। পরে আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। রিটকারী আইনজীবী জানিয়েছেন তিনি এটি অন্য বেঞ্চে শুনানির জন্য উত্থাপন করবেন। হাইকোর্টে এর মামলা বিচার করার এখতিয়ার আছে, বাট আদালত আমাদের আর্গুমেন্টে মনোপুত হয়নি, দেন আমরা এটা নট প্রেস করেছি। তথ্য প্রযুক্তি এটা আমাদের একটা আবিষ্কার এবং মানব সভ্যতার অগ্রসর হওয়ার একটা পদক্ষেপ। এই পদক্ষেপটা কারো পক্ষেই সঠিক না এটাকে অপব্যবহার করা। 21শে আগস্ট গ্রেনেড হামলার 16 বছর পূর্ণ হচ্ছে কাল।
2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার বিচার শুরু থেকেই বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। নানা নাটক সাজিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে বিএনপি জামায়াত জোট সরকার। হামলার শিকার আওয়ামী লীগকেই দায়ী করার অপরাজনীতি হয়েছে। অবশ্য সময়ের সাথে সাথে বেরিয়ে এসেছে সব সত্য। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। 2004 সালের 21 আগস্ট সন্ত্রাস বিরোধী সমাবেশে একের পর এক গ্রেনেড হামলা। নেতাকর্মীদের মানববর্মে ভাগ্যক্রমে বেঁচে যান সে সময়ের বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ যেন রক্তাক্ত প্রান্তর। শহীদ হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন। খুনিদের পালানোর সুযোগ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধ্বংস করা হয় আলামত। হামলার পরদিন পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করে। থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার পায় সিআইডি। হামলার শিকার আওয়ামী লীগকেই দায়ী প্রমাণ করার নানা অপচেষ্টা চলে। বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনকে দিয়ে গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন। 1 মাস 10 দিনের মাথায় 162 পৃষ্ঠার একটি ফরমায়েশি রিপোর্ট সরকারের কাছে জমা দেয় এই কমিশন। এরপর আসল ঘটনা ধামাচাপা দিতে শুরু হয় নানা নাটক। তদন্তের গতি ভিন্ন খাতে নিতে শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে আটক করে ফাঁসানোর চেষ্টা চলে। মঞ্চস্থ হয় জজ মিয়া নাটক। 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগে জজ মিয়াকে আটক করার পর জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়। এটি সাজানো নাটক প্রমাণ হওয়ার পর থামিয়ে দেয়া হয় তদন্ত কাজ। যারা এটি হামলাটা করেছে তাদেরকে ঢেকে ফেলার একটা চেষ্টা দিয়েছে, শাক দিয়ে মাছ ঢাকানো। সেই চেষ্টাটা নেওয়া হলো, শেষ মুহূর্তে এসে চেষ্টাটা সফল হয়। 4 বছর পর 2008 সালের 11 জুন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হত্যার অভিযোগ ও বিস্ফোরক আইনে আলাদা 2টি অভিযোগপত্র দেয় সিআইডি। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 22 জনকে আসামি করা হয়। ওই বছরের 29 অক্টোবর অভিযোগ গঠন করে বিচারও শুরু হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্তের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তদন্তে আসামির তালিকায় নাম আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 30 জনের। তারেক সহ 18 জনকে পলাতক দেখিয়ে বিচার শুরু হয়। বিচার কাজ চলার সময়ই অন্য মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মানবতা বিরোধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলমের ফাঁসি কার্যকর হয়। 2018 সালের 10 অক্টোবর মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক এমপি কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল 1। আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই জঙ্গি নেতা মাওলানা তাজউদ্দিন সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার আসামি সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে কারাগারে আছেন 27 জন, 14 জন পলাতক, জামিনে আছেন 8 জন। টোটাল ঘটনাটাকে কারা পরিকল্পনা করলো সেটার পেছনে আমরা একটি রাজনৈতিক কিছু নেতার উপস্থিতি দেখলাম। বর্বরচিত গ্রেনেড হামলা মামলার পেপার বুক এরই মধ্যে সরকারি ছাপাখানা থেকে প্রস্তুত হয়ে হাইকোর্টে পৌঁছেছে। এর মধ্য দিয়ে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর হাইকোর্টের শুনানির পথ খুলেছে।
দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহতদের অনেকেই। সেই বিভীষিকাময় সময়ের স্মৃতি এখনও তাড়া করে তাদের। ওই ঘটনায় বেঁচে যাওয়াকে বোনাস লাইফ মনে করেন আহতদের অনেকেই। বাংলাদেশের ইতিহাসে বর্বরচিত এই হামলার মাস্টার মাইন্ডদের ফাঁসির আদেশ না হওয়ায় আক্ষেপ রয়েছে অনেকের। দীপু শিকদারের রিপোর্ট। 2004 সালের 21শে আগস্ট বিএনপি জামাত জোট সরকারের আমলে সারা দেশে সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা আওয়ামী লীগের সমাবেশে হঠাৎ গ্রেনেড হামলা। এই হামলায় নিহত হন 24 জন আর আহত শত শত। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতবিক্ষত লাশ আর আহতদের আহাজারি উপেক্ষা করে চলে পুলিশি অভিযান। আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, আমার বাম হাত শিরশির করতে লাগলো। আমি তারপরে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর তারপরে আমি কিছুই বলতে পারবো না। আমি প্রথম গ্রেনেডে হার্ট অ্যাটাক করি, পরে যে কি হয়েছে কিছুই বলতে পারবো না। দলের সভানেত্রী ট্রাকের খুব কাছে থাকা স্বেচ্ছাসেবক লীগের এই নেতার শরীরে আঘাত এনেছে স্প্লিন্টার, হারিয়েছেন জীবনের স্বাভাবিক গতি। মাগুরি দিয়ে রাস্তা একটু পাশে যাওয়ার চেষ্টা করতেছি, এর ভিতরে আপনার ঝাঁঝালো গন্ধ, লাঠিচার্জ, কিয়ামতের আলামতের কিছুটা নমুনা ওই দিন উপলব্ধি করছি। গ্রেনেড হামলায় আহত তৎকালীন ছাত্রলীগ নেতা বাবলু শরীরের কষ্টের চেয়ে এখন বেশি ভোগেন হতাশায়। আমার শরীরের যেটুকু অবস্থা, এটা আমার থেকে তার চেয়ে বেশি আমাকে পীড়া দেয়। আমার যারা সহযোদ্ধা তাদের কষ্ট আমাকে বেশি পীড়া দেয়। গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের অপেক্ষায় আছেন তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পাপিয়ার মতো আর কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে যুব মহিলা লীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এই নির্দেশ দেন। যে কোনো অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রশ্রয় দেওয়া যাবে না। কোনো ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ড, পাপিয়ার মতো কোনো অপকর্মকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে ভবিষ্যতে সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকা 18 সহ 5টি শূন্য আসনে উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 80 জন প্রার্থী। বুধবার থেকে শুরু হয়েছে শূন্য আসনে উপনির্বাচনের মনোনয়ন বিক্রি। যুব মহিলা লীগের সভাপতি নাজমা বেগম, আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের ছেলে তানফির জয় সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 80 জন। আগামী 24 আগস্ট দলের মনোনয়ন কমিটির সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে মনোনয়ন সংক্রান্ত দলীয় অবস্থান জানানো হতে পারে। মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। করোনার বিরূপ প্রভাব দেশের শিক্ষা ব্যবস্থায়। এমন পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে অনলাইন লার্নিংয়ে জোর দেওয়ার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা বলছেন গুগল ও ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হবে যথাযথভাবে। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে ইবনে নূর শাওনের 5 পর্বের 3য় পর্ব আজ। ইউটিউবের ফ্রি টিউটোরিয়াল দেখে মাত্র কয়েক মাসেই একজন দক্ষ ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার মারুফ হাসান। আমি ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো। সো আমি যদি ইউটিউবে সার্চ করি, নট অনলি বাংলাদেশ, আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের টিচারদের থেকে শিখতেছি না, এছাড়া কিন্তু অনেক বড় বড় কিন্তু আরও টিচার যারা আছে এদের থেকে কিন্তু আমি শিখতে পারতেছি। বর্তমান পরিস্থিতিতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ই লার্নিং। মার্চ থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত আমরা ব্যাপক সাড়া পেয়েছি, অর্থাৎ আমরা করোনার নর্মাল যে সময় তার চেয়ে আমরা প্রায় দ্বিগুণ আমরা সাড়া পেয়েছি। বিভিন্ন টুলস ব্যবহার করে ক্লাসের মতো অ্যাসাইনমেন্ট ও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে অনলাইনে। বেশি সাশ্রয় হচ্ছে, আমাদের সাশ্রয় হচ্ছে, কারণ আমরা তাদের পিসিগুলো লাগতেছে না আলাদা, আমাদের সফটওয়্যার বেসড অটোমেটিক সে সার্টিফিকেট পাচ্ছে তার মডেল টেস্টের নাম্বারের উপর প্লাস অ্যাসাইনমেন্ট প্লাস প্রেজেন্টের উপর সব কিছু ডিপেন্ড করছে একটা নাম্বার পাচ্ছে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক ই লার্নিং প্রতিষ্ঠানেও নির্ভর করছেন অনেকে। ইউটিউবের কথা যদি আপনি বলেন বা স্কিল শেয়ারের মতো যে সার্ভিসগুলো আছে,
এই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি খুবই হাই কোয়ালিটি এবং খুবই ভালো মানের আসলে একটা কোর্স করে ফেলতে পারেন। করোনার প্রভাবে বদলে যাওয়া পরিস্থিতি মোকাবেলায় অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিও উঠছে জোরের সঙ্গেই। আমরা যদি শুধুমাত্র পাঠ্য বইয়ের উপরে নির্ভর করি তাহলে আমরা সেই পাঠ্য বইয়ের পৃষ্ঠা অনুযায়ী আমাদের শিক্ষাটাকে গড়ে তুলতে পারবো, বাট আমরা যদি অনলাইনে শেখার চেষ্টা করি তাহলে আমরা এটাকে আরো অনেক এক্সটেন্ড করতে পারি। অনলাইন ভবিষ্যৎ শিক্ষার মাধ্যম, এটি মাথায় রেখেই সরকার কাজ করছে বলে জানালেন বেসিস সভাপতি। ক্লাসরুমে যেমন আমরা যেভাবে টিচারের কথা শুনি বা টিচার একজন স্টুডেন্টের প্রতি অ্যাটেনশন দেন, একই রকম ভাবে কিন্তু করা যাচ্ছে, যদিও এর জন্য কিন্তু নতুন নতুন টুলস এর প্রয়োজন হবে, নতুন নতুন অ্যানালিটিক্স এর প্রয়োজন হবে। এইগুলোর জন্য আমরা আমাদের ইন্ডাস্ট্রি অলরেডি কাজ শুরু করেছে। প্রযুক্তিবিদরা বলছেন বিশ্ববাজারে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করতে আরও গুরুত্ব দিতে হবে ই-লার্নিংয়ে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। তিস্তা ও ধরলার পানি কিছুটা কমলেও লালমনিরহাটে নদী ভাঙন তীব্র হয়েছে। কয়েক দফা বন্যার পর ভাঙনের কারণে দুর্ভোগ আরও বেড়েছে নদী তীরের মানুষের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও নিম্নাঞ্চল তলিয়ে গেছে, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। 21 প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন রত্না জামান। লালমনিরহাটের বিভিন্ন এলাকায় তিস্তা ও ধরলার ভাঙন তীব্র হয়েছে। সদরের গোকুন্ডা গ্রাম তিস্তার ভাঙনে 5 দিনে প্রায় 50টি বসতভিটা ও কয়েকশো বিঘা আবাদি জমি নদীতে বিলীন। ধরলার ভাঙনে সদরের চর ফলিমারি গ্রামের 20টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। নিজ উদ্যোগে ধরলা নদীর ভাঙন ঠেকাচ্ছেন এই গ্রামের মানুষ। আমার এই নদী এলাকা চর ভাঙি যাইতেছে, কেউ এসে সাড়া দিতেছে না। কোনো নেতা কর্মী কেউ এ পর্যন্ত আসি আমার দেখা সাক্ষাৎ করেও নাই, কোনো আশ্বাসও দেয় নাই। 8-10 দিন থাকি এই নিরহ মানুষ খাওয়া নাই, দাওয়া নাই। হ্যাঁ, বাড়ি বাড়ি বাস কালেকশন করিয়া, চাঁদা কালেকশন করিয়া আমরা নিজে শ্রম দিয়ে এই কাজ করতেছি। শুষ্ক মৌসুমে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এভাবে ভাঙন তীব্র হয়েছে বলছেন নদীপাড়ের লোকজন। 20-25টা বাড়ি এখানে নদী ভাঙি চুরমুর করে দিছে। সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমেছে, কিন্তু জেলার নিম্নাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর এলাকায় বন্যা দুর্গত কয়েক লাখ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। গাজীপুরে নদ নদীর পানি কমলেও কালিয়াকৈরের 182 গ্রাম এখনও পানিবন্দী। এদিকে গাইবান্ধায় দ্বিতীয় দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রায় 100 একর জমির আখ পচে নষ্ট হয়ে গেছে। রত্না জামান, 21 টেলিভিশন। চট্টগ্রাম মহানগরীর সৌন্দর্য বর্ধনের নামে আইল্যান্ড ফুটপাতের উপর গড়ে উঠেছে দোকানপাট। এ উদ্যোগে অনিয়ম হয়েছে বলে অভিযোগ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। খোলা জায়গায় স্থাপনা তৈরিতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলনের নেতারা। আর সিটি প্রশাসক জানান, দুর্নীতি বন্ধে শিগগিরই কঠোর পদক্ষেপ হচ্ছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রামকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল বেশ কদিন আগে। এরপর মহানগরীর বিভিন্ন আইল্যান্ড ফুটপাতে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এজন্য 35টি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হয় ফুটপাত আইল্যান্ড। ইজারা পাওয়ার পর এসব প্রতিষ্ঠান ফুটপাত সহ নালা নর্দমার উপর গড়ে তোলে বিভিন্ন স্থাপনা। এতে ক্ষুব্ধ নাগরিক আন্দোলনের নেতারা চট্টগ্রামের জামাল খান থেকে শুরু করে সব জায়গায় ফুটপাতের মধ্যে যে সমস্ত স্থাপনাগুলো তৈরি করেছে, সেই স্থাপনাগুলোর আসলে কতটুকু বৈধতা আছে বা সিটি কর্পোরেশন এই স্থাপনাগুলো তৈরি করতে পারে কিনা, এই প্রশ্নগুলো দীর্ঘদিন ধরেই নাগরিকদের মধ্যে উঠে আসছে। এদিকে দায়িত্ব নেওয়ার পর সৌন্দর্য বর্ধনের নামে ফুটপাত, নালা নর্দমা এবং আইল্যান্ড ইজারা দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেন নতুন প্রশাসক। তিনি কর্পোরেশনে দুর্নীতি বন্ধে কঠোর হবেন বলেও জানান। আভ্যন্তরীণ যে দুর্নীতি, এটার লাগাম দামি টেনে ধরার চেষ্টা করতেছে। দুর্নীতি যেখানে দেখবেন, অনিয়ম দেখবেন, আপনারা সাংবাদিকরা আপনারা আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ দেখবেন তাৎক্ষণিক ব্যবস্থা নেব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রয়াত মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর রেখে যাওয়া অবস্থানে ফিরিয়ে নেবেন বলেও জানান তিনি। হচ্ছে যে এই শিক্ষাটাকেও আমি যে তার
মহিউদ্দিন চৌধুরী যে জায়গায় রেখে গেছিলেন সে জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদতদাতা ও মাস্টার মাইন্ড ছিল যারা, সেই সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হচ্ছে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বঙ্গবন্ধু এভিনিউর সামনে দক্ষিণ যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্ট ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা 15 আগস্টের খুনিদের পুনর্বাসন করেছে তাদেরও বিচার করা হবে। স্মরণ সভায় যুবলীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়, পরে ইয়াবা উদ্ধার দেখিয়ে গ্রেফতারের অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসি তদন্ত সহ 8 পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি দায়ের করেন আব্দুল ওয়াহিদ নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনারকে তদন্তের নির্দেশ দেন। মামলার এজাহারে অভিযোগ করা হয় 13 জুলাই রাতে ওই ব্যবসায়ীকে থানায় ধরে নিয়ে যাওয়ার পর 2 লাখ টাকা দাবি করা হয়। পুলিশের চাহিদা অনুযায়ী টাকা দিতে অস্বীকার করায় তাকে ক্রসফায়ারের হুমকি এবং 25 পিস ইয়াবা দিয়ে আদালতে চালান দেওয়া হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক কৃষক বিভিন্ন সবজির সাথে গ্রীষ্মকালীন শিম চাষ করে সাফল্য পেয়েছেন। শীতের এই সবজি বর্ষায় ভালো ফলনে খুশি কৃষক। বীজ সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। করোনাকালে কৃষিজ উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এরই অংশ হিসেবে কৃষি বিভাগ শ্রীমঙ্গল আশিদ্রন ইউনিয়নের ডেঙ্গার বন গ্রামের শিপন মিয়াকে 45টি বীজ দেন। শিপন মিয়া বেগুন, লাউ সহ অন্যান্য সবজির সাথে 20% জমিতে গ্রীষ্মকালীন শিম আবাদ করেন। আমি 3 বছর ধরে এটা চাষ করতেছি। পরে এখন প্রায় 300-483 কেজির মতন এটা আমি বিক্রি করছি। এটা 120 থেকে 15 টাকা ধরে শ্রীমঙ্গল বাজার এটা বিক্রি করতেছি। গত 2 মাস ধরে শিপন মিয়া সপ্তাহে 50 থেকে 60 কেজি করে 120 টাকা দরে শিম বিক্রি করে আসছেন। টিভি প্রকল্পের আওতায় সিএজি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্নভাবে কৃষক প্রশিক্ষিত হয়ে এই এখানে বিভিন্ন প্রকার সবজি আবাদ তারা করতেছে। এবছর 20 শতক জমিতে সিম করছে। সিম করে প্রায় ভালো লাভবান হয়েছে বর্ষাকালীন সিম। কৃষি বিভাগ বলছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদুল ইসলামের গবেষণা এ শিম বীজ। এটি এখনো বাজারে ছাড়া হয়নি, তবে ভালো উৎপাদনে শীঘ্রই এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। শীতকাল থেকেই তারা হলো মেন বীজটা ওই গ্রীষ্মকালীন সিমের জন্য রেখে দিবে। তারা আমি বেশি পরিমাণে বীজ রাখে, তাহলে আমি তাদের কাছ থেকে বীজ নিয়ে আমি সারা শ্রীমঙ্গলে ছড়াতে পারবো। এ শিমের সফল উৎপাদন গ্রীষ্মকালীন সবজি উৎপাদন কৃষিক্ষেত্রে নতুন সংযোজন বলছেন কৃষি গবেষকরা। রত্না সামান, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন 1000 কোটি টাকার নিচে নামল। শেষ দিকে 15 মিনিট সময় বাড়িয়েও লেনদেনে গতি ফেরানো গেল না। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 125টির, কমেছে 186টির আর অপরিবর্তিত রয়েছে 44টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স মাত্র 3 পয়েন্ট বেড়ে উঠে আসে 4794 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 936 কোটি 89 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 264টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 100টির, কমেছে 129টির আর বদলায়নি 35টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে 27 কোটি 86 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় আনা হয়েছে। কিডনি, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত অসুস্থতায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মিসেস মালিকা খাতুন। তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী এভিয়েশন গ্রুপের একটি হেলিকপ্টারে করে দুপুরে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আনা হয়। পরে তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচ টি-20 সিরিজের সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মালান, পেস অলরাউন্ডার ক্রিস জর্ডান ও লুইস গ্রেগরি। টেস্টে দলে থাকা ক্রিকেটারদের রাখা হয়নি টি-20 দলে, ফলে বেন স্টোক, জোফরা আর্চারদের দর্শক হয়েই দেখতে হবে টি-20 সিরিজ। প্রথম ম্যাচটি মাঠে গড়াবে 28 আগস্ট। এরপর 30 আগস্ট ও 1 সেপ্টেম্বর বাকি 2টি টি-20 ম্যাচ হবে। দলের সদস্যরা হলেন ইয়ান মর্গান অধিনায়ক, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বেলিংস, টম ফ্যান্টন, টম কারান, লুইস গ্রেগরি, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেমস রয়, ডেভিড উইলি ও সাকিব মাহমুদ। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের নির্দেশনা প্রধানমন্ত্রী, যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। জেকেজির সাবরিনা আরিফের বিচার শুরু, রিমান্ড শেষ হওয়ার আগেই শাহেদ আদালতে কর্মকর্তাকে তিরস্কার। করোনায় আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 2868। নমুনা পরীক্ষার নতুন ফি নির্ধারণ। সিনহা হত্যার 7 আসামিকে কারাগারে প্রেরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। 21 আগস্ট গ্রেনেড হামলার 16 বছর কাল, এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহতরা। একুশে টেলিভিশনের সবশেষ খবর জানার জন্য ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।